তানভীর বলল, আচ্ছা ভাইয়া, এখন রাখি তাহলে, আল্লাহ হাফেজ। আবির বলল, আল্লাহ হাফেজ। কল কেটে আবির ডাটা অন করে ফেসবুকে ঢোকে। কেন জানি মনে হলো ব্লক লিস্ট চেক করবে। ব্লক লিস্টে ঢুকতেই চোখে পড়ল প্রথম আইডিটাই ওই মেয়ের। 2 সেকেন্ড ভাবলো, সে তো শুধু কমেন্ট ডিলিট করেছিল, ব্লক তো করেনি। এটা যে মেঘের কাজ তা বুঝতে বেশিক্ষণ সময় লাগলো না। কিন্তু মেঘ ফোন পেল কোথায়? আরও কিছুক্ষণ ভাবার পর মনে হলো টেবিলের উপর ফোন রেখে যাওয়ার ঘটনা। তার মানে সেদিনই ব্লক করেছে। অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসির ঝলক দেখা গেল। আস্তে আস্তে বলল, এই সামান্য বিষয়ে জ্বলে উঠলে সইবি কীভাবে এত ঝড়ঝঞ্ঝা? এত তাড়াতাড়ি তো তোকে আমার করে নিব না, আবার খুব বেশি কষ্টও দিব না তোকে। অন্ধকার নেমেছে বিচে। একটু হাঁটাহাঁটি করলো আবির, ভাই বোনের জন্য কিছু কেনাকাটাও করলো। তারপর হোটেলে চলে এসেছে। কেটে গেল আরও 2 দিন। আবির বাড়ি নেই 6 দিন যাবৎ। অষ্টাদশীর মনে বিষণ্ণতা ছেয়ে গেছে। খায় না ঠিক মতো, পড়াশুনো করে না, মোবাইলও চাপে না, কথাও বলে না কারোর সাথে। শুধু টিউশন আর কোচিং যায় আসে, এটুকুই। আজ সকাল থেকে মনটা মাত্রাতিরিক্ত খারাপ। তানভীর ডেকে এনে খাবার টেবিলে বসিয়েছে। তানভীর আজকাল পার্টি অফিসে দৌড়দৌড়িতে মেঘকে কিছুই বলে না। মেঘকে এখন আর আগের মতো বকেও না। মেঘ যেমন পাল্টে গেছে তেমনি তানভীরও পাল্টে গেছে। মেঘ খাবার টেবিলে বসে কোনো কথা না বলেই অল্প খাবার খেলো। তানভীর মোজাম্মেল খানকে প্রশ্ন করল, আব্বু, ভাইয়া কবে ফিরবে? মোজাম্মেল খান যথারীতি জবাব দিলেন, কাজ শেষ হলে ফিরবে। কাজ এখনও শেষ হয়নি। মেঘের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কয়েকটা দিনেই আবির ভাইয়ের শূন্যতা খুব করে ভোগাচ্ছে অষ্টাদশীকে। টিউশন শেষ করে কোচিংয়ে গেল 2 বান্ধবী একসাথে। বন্যা বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে তোর? মেঘ শুধু মাথা নাড়ছে, একটা কথাও বলছে না। একটা ক্লাস শেষ হয়েছে। স্যার বেরিয়ে যাওয়া মাত্রই ওষ্ঠ উল্টে কান্না শুরু করলো মেঘ। প্রথম দিকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেও নিজেকে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারল না। কান্নার মাত্রা বেড়ে গেছে, শ্বাস নিতে পারছে না। মেঘের এই অবস্থা দেখে আঁতকে ওঠে বন্যা। মেঘকে নিয়ে ওয়েটিং রুমে চলে যায়। ওখানে যাওয়াতে বাঁধ ভাঙা কান্না শুরু হয় মেঘের। বন্যা কোনোভাবেই শান্ত করতে পারছে না তাকে। 10-15 মিনিট স্থির হয় এই কান্না। তারপর কিছুটা থেমেছে, এখন জোরে জোরে শ্বাস ছাড়ছে। একটু কাঁদলেই মেঘের শ্বাসকষ্ট শুরু হয়। বন্যা মাথায় হাত বুলাতে বুলাতে শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? মেঘ ফুপিয়ে ফুপিয়ে উত্তর দিল, আমার খুব কান্না পাচ্ছে। বন্যা ভ্রু কুঁচকে বলল, কান্না পাচ্ছে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন কান্না পাচ্ছে সেটা বল। মেঘের গম্ভীর জবাব, জানি না। বন্যা নিজেকে কন্ট্রোল করে আবার প্রশ্ন করল, রেজাল্ট নিয়ে চিন্তা করছিস, নাকি চান্স পাওয়া নিয়ে, নাকি বাসায় কেউ বকেছে তোকে? আবারও কাঁদছে মেঘ। কাঁদতে কাঁদতেই বলল, আমি আবির ভাইকে খুব মিস করছি বন্যা। উনি ফেসবুকেও আসেন না। আমি ওনাকে না দেখে, ওনার কথা না শুনে আর থাকতে পারছি না। বন্যা এবার অবুঝ বাচ্চার মতো হাসল। তারপর বলল, মিস করছিস তো কল দে। মেঘ কাঁদতে কাঁদতেই বলল, উনি কি আমার সাথে কথা বলবেন? বন্যা এবার সশব্দে হাসলো। উনি কথা বলবেন কি বলবেন না এসব যদি তুই ভাবিস, তাহলে উনি কি ভাববেন? মেঘ এবার মুখ তুলে তাকালো বন্যার দিকে। বন্যা এবার হাসতে হাসতে বলল, বেবি, তুমি তো আবির ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ। সাবধান বান্ধবী, ডুবে যেও না, সামনে কিন্তু ভর্তি পরীক্ষা। মেঘ ভেমচি কেটে বলল, আমি আবির ভাইকে ভালোবাসি। এটুকু বলেই থেমে গেল। নাটা বলার খুব চেষ্টা করলো, কিন্তু বলতে পারল না। বন্যা মেঘকে ঠান্ডা মাথায় বেশ কিছুক্ষণ বোঝালো। মেঘ শান্ত হয়ে বসে আছে। বন্যা বলল, তুই তাহলে বাসায় চলে যা, ক্লাস করতে হবে না। ফোন দে, আমি ড্রাইভার আঙ্কেলকে কল করে দিচ্ছি। তারপর মেঘকে গাড়িতে দিয়ে বন্যা এসে ক্লাসটা শেষ করলো। মেঘ বাসায় এসে ফ্রেশ হয়েই ছুটে গেল মায়ের রুমে। হালিমা খান ঘুমাচ্ছিলেন। মেঘ মায়ের হাতের উপর মাথা রেখে মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। হালিমা খান ঘুমের মধ্যেই একবার চোখ খুলে দেখলেন। মেঘকে দেখে মেঘের পিঠ বরাবর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লেন পুনরায়। অনেকক্ষণ কান্না করায় মেঘও ক্লান্ত ছিল, সেও মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিল। বেশ কিছুক্ষণ পর মেঘের ঘুম ভাঙে। ততক্ষণে হালিমা খান সজাগ হয়ে গেছেন। শুয়ে শুয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মেঘ সচরাচর মায়ের কাছে শুতে আসে না। যখন খুব বেশি মন খারাপ থাকে তখনই আসে। মেঘের ঘুম ভাঙতেই হালিমা খান বললেন, তোর কি শরীর খারাপ মা?
মেঘ মাথা নেড়ে না করল। হালিমা খান পুনরায় বললেন, রেজাল্ট নিয়ে চিন্তা করছিস? মেঘ আবারও মাথা নেড়ে না করল। মেঘ এবার মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আম্মু, আবির ভাই কবে আসবে? মেয়ের প্রশ্নে হালিমা খান মুচকি হাসলেন আর বললেন, কেন, ভাইয়ের জন্য পেট পুড়ছে? মেঘ মনে মনে বলল, পেটের সাথে মনটাও পুড়ছে আম্মু। মেঘকে নীরব দেখে হালিমা খান বললেন, দুপুরে তো কথা হলো, বলল আরও 2-4 দিন লাগতে পারে। কথা হয়েছে শুনে সহসা মেঘের মনটা খারাপ হলো। নিজেকে সামলে বলল, আম্মু, আবির ভাইকে কল দাও না প্লিজ। হালিমা খান বললেন, বিকেলেই তো কথা হলো, এখন আবার কল দিয়ে কি করব? ছেলেটা মনে হয় ব্যস্ত। মেঘ বলল, আম্মু প্লিজ দাও না। হালিমা খান নিজের ফোন হাতে নিয়ে কল দিল আবিরকে। লাউড স্পিকারে দিয়েছেন। কয়েকবার রিং হতেই রিসিভ হলো। আবির বলল, আসসালামু আলাইকুম মামুনি। আবির ভাইয়ের কণ্ঠ শুনে মেঘের বক্ষ স্পন্দন জোরালো হলো। হালিমা খান বললেন, ওয়ালাইকুম আসসালাম। ব্যস্ত আছিস বাবা? আবির বলল, হ্যাঁ কিছুটা। কেন? হালিমা খান বললেন, মেঘ একটু কথা বলবে তোর সাথে। আবির বলল, ঠিক আছে দাও। হালিমা খান মেঘের দিকে ফোন এগিয়ে দিলেন। মেঘ কাঁপা কাঁপা হাতে ফোন নিল। সঙ্গে সঙ্গে লাউড স্পিকার অফ করে দিল মেঘ। মেঘ ধীর কণ্ঠে বলল, হ্যালো। আবির তৎক্ষণাৎ রেগে মেগে বলল, হ্যালো কী রে? প্রথমে কল দিয়ে সালাম দিতে হয় এটাও জানিস না? আবিরের ধমকে চুপসে গেল মুখটা। আস্তে ধীরে বলল, আসসালাম আলাইকুম। আবির গম্ভীর কণ্ঠেই উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। মেঘ এবার কাঁপা কাঁপা গলায় বলল, কেমন আছেন আবির ভাই? আবির কিছুটা স্বাভাবিক হয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? মেঘ দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, আলহামদুলিল্লাহ। দুজনেই কয়েক সেকেন্ড নীরবতা পালন করলো। আবির নীরবতা ভেঙে রাজভারী কণ্ঠে শুধালো, তোর ফোন দিয়ে কল দিতে পারিস না? মামনির ফোন থেকে দিতে হলো কেন? মুখের ওপর মেঘ বলে ফেলল, আপনার নাম্বার নাই আমার কাছে। আবির এবার দীর্ঘশ্বাস ফেলল। গম্ভীর কণ্ঠে জবাব দিল, রাখছি, ব্যস্ত আছি আমি। এই বলে কল কেটে দিল। মেঘ আহাম্মকের মতো ফোনের দিকে তাকিয়ে রইল। বুঝে উঠতে পারল না ব্যাপারটা। আবির ভাইয়ের নাম্বার নেই এই কথা শুনে রেখে দিল নাকি সত্যিই ব্যস্ত, এটা ভেবে পাচ্ছে না অষ্টাদশী। ফোনের স্ক্রিনে ভেসে আছে আবির নামে সেভ করা নাম্বারটা। মেঘ মনে মনে নাম্বারটা মুখস্থ করতে ব্যস্ত হলো। তারপর মাকে ফোন দিয়ে নিজের রুমের দিকে দৌড় দিল। নিজের ফোনে আবির ভাইয়ের নাম্বারটা লিখে নামের অপশানে লিখলো আমার আবির, সাথে লাভ ইমোজি কিছুটা দূরে লিখলো ভাই। সেভ করলো নাম্বারটা। আবির ভাইয়ের সাথে কথা বলেছে এই খুশিতে মেঘ সারা বাড়ি ছুটছে। কে বলবে এই মেয়েটাই 1 সপ্তাহ রুম থেকে বের হয়নি, কারোর সাথে কথা পর্যন্তও বলেনি। আজ সে মিম আর আদিকে নিয়ে দুষ্টমি খুনসুটিতে মগ্ন। মিম আর আদিও যেন আপুকে এভাবে পেয়ে বড্ড খুশি। হঠাৎ জান্নাত আপু বাড়িতে ঢুকলো। মেঘকে এত হাসি খুশি দেখে জান্নাত আপুও খুশি হলো। এই 1 সপ্তাহে জান্নাত আপু যতদিন এসেছে প্রতিদিনই মেঘ মনমরা হয়ে বসে থাকে। পড়া ধরলে পারলে বলে, না পারলে চুপ থাকে। আপু বুঝালেও সাড়া নেই। বুঝছে কি না তাও বলে না। জান্নাত আপু কম করে হলেও 20 বার জিজ্ঞেস করে, মেঘ তোমার কি হয়েছে বলো? মেঘ কিছুই বলে না। এতে জান্নাত আপু চিন্তিত ছিল। উনি নিজে থেকেই অনেক বুঝিয়েছেন রেজাল্ট নিয়ে যেন চিন্তা না করে, অ্যাডমিশন টেস্ট নিয়ে যেন না ভাবে, কিন্তু মেঘ এসবে কোনো সাড়াই দেয়নি। তাই আজ মেঘকে খুশি দেখে জান্নাত আপুর মুখে সহসা হাসি ফুটে উঠেছে। জান্নাত আপু ডাকলো, মেঘ। সোফায় বসা মেঘ পিছন ফিরে তাকিয়ে জান্নাত আপুকে দেখে ছুটে আসে। মেঘ বলল, আপু কেমন আছো? জান্নাত বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? মেঘ বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপু তুমি একটু বসো, আমি রুম থেকে বই খাতা নিয়ে আসছি। বলেই সিঁড়ি দিয়ে ছুটছে রুমের দিকে। জান্নাত হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছে মেঘের দিকে। সত্যি বলতে ছটফটে স্বভাবের মেয়েরা হঠাৎ শান্ত হয়ে গেলে সবার নজরে পড়ে যায়। মেঘের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। জান্নাত আপুর পড়ায় মেঘের সম্পূর্ণ মনোযোগ আছে আজ। পড়ানোর আগেই সব বুঝে ফেলেছে। জান্নাত আপু পড়িয়ে যাওয়ার পর আরও 1-2 ঘন্টা মিম আর আদির সাথে আড্ডা দিয়েছে মেঘ। নিজেও পড়ছে না আর ওদেরকেও পড়তে দিচ্ছে না। এতে অবশ্য মা কাকিয়া কিছুই বলছে না। মেয়েটা যে হাসি খুশি আছে এতেই সবার ভালো লাগছে। মোজাম্মেল খান এবং আলী আহমেদ খান বাসায় ফিরেছেন কিছুক্ষণ আগে। ফ্রেশ হয়ে খেতে বসেছেন। মেঘও আজ সবার সাথে খেতে বসেছে। আবির ভাইয়ের চেয়ারের দিকে তাকিয়ে মুচকি হাসলো। মনে মনে বলল, মিস ইউ আবির ভাই।
আলী আহমদ খান মেঘকে জিজ্ঞেস করলেন, মেয়েটা ভালো পড়াচ্ছে তো আম্মু? মেঘ হাসি মুখে উত্তর দিল, আপু অনেক ভালো পড়ায় বড় আব্বু।